জমি ছিল। দেখছিস না রে মা, জমিতে ফসল না ফলাতে ফলাতে কেমন জানি জমিটা হয়ে গেছে। এই জমিতে এত বুড়ি শরীর নিয়ে কাজ করা যায়? তুই বল মা। মা, এই জমিতে কিছু সবজি চাষ করলে খুবই ভালো হবে। জমিটা আমার কাছে অনেক উর্বর মনে হচ্ছে। আগামীকাল থেকেই এই জমিতে আমি কাজ করা শুরু করে দেব। তবে মা, চারা লাগাতে গেলে কিছু টাকাও লাগবে, না হলে তো আর কিছুতেই হবে না। পয়সার চিন্তা তুই একদমও করিস না রে মা। আমার কাছে কিছু টাকা আছে। ভিক্ষে করে কিছুদিন আগে কিছু টাকা আমি জমিয়েছিলাম। ওগুলো দিয়েই না হয় আমরা সবজির চারা কিনে এনে এখানে লাগাবো। আমি জীবনেও কোনোদিনও কল্পনাও করতে পারিনি রে মা যে তোর বাবা মানে আমার স্বামীর জমিতে আবারও নতুন করে কোনোদিনও ফসল উৎপাদন হবে। মা, আমি তো তোমার নিজের পেটের মেয়ে নই, তবুও তুমি আমাকে কত ভালোবাসো। আসলেই মা, মা হতে গেলে শুধুই জন্ম দিতে হয় না, মা হতে গেলে আত্মার সম্পর্কও থাকতে হয়, যেটা তোমার মধ্যে আছে। আমি চাই মা, এইভাবেই তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে। হ্যাঁ রে বাচ্চা, তুই একদম ঠিক কথাই বলেছিস। আমার মেয়ে মরে গিয়েছিল তো কি হয়েছে, আমার মেয়ে আবারও ফিরে এসেছে তোর মধ্যেই। তুই আমার সব রূপা, তুই আমার সব। আমি যে তোকে খুবই ভালোবাসি। আচ্ছা আচ্ছা মা, তাহলে এখন বাড়িতে তুমি চলো। বাড়িতে গিয়ে তো আমাদের অনেক কাজকর্ম করতে হবে নাকি? বাবা, আমাদের মেয়ে সরলাকে কিন্তু আমরা ছোটবেলা থেকেই খুবই ভালোবেসে বড় করেছি। আমরা শুধুই আমার মেয়েকেই তোমার হাতে তুলে দিচ্ছি না, আমাদের পুরো ভালোবাসাকেই তোমার হাতে তুলে দিচ্ছি বাবা। তুমি ওকে দয়া করে সব সময় যত্নে রেখো কিন্তু। আমাদের একটাই মেয়ে বাবা, সেটা তো তুমি আগের থেকেই জানো, তাই তার প্রতি ভালোবাসাটা আমাদের একটু বেশিই ছিল। আরে আপনি একদমও চিন্তা করবেন না, আপনাদের মেয়ে আমার কাছে একদমই ভালো থাকবে। আর আপনাদেরকে আমি যা বলেছিলাম সব পাওনা টাকাগুলো কিন্তু দিয়ে দেবেন আমাকে সময় মতো করে, তাহলে আপনাদের মেয়েও আমার কাছে আরো ভালো থাকবে। বুঝেছেন আমার কথা? আরে বাবা, আমি তো তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি। তোমাকে কথাও দিয়েছি, যা তোমার পাওনা আছে এখন অর্ধেক দেব, আর অর্ধেক আমি তোমাকে কদিন পরেই দেব। আর 3-4টে দিন তুমি সবুর করো, আমি তোমার পাওনা ঠিক সময় মতনই তোমার বাড়িতে পৌঁছে দেব বাবা। আমার আদরের মেয়ের জামাই আমাদের কাছে কিছু আবদার করেছি, আবার আমরা তাকে দেব না, এটা কি হয় বাবা? তুমি শুধুই আমার আদরের মেয়েটাকে একটু সুখে রেখো, আর তোমার কাছে আমি কিচ্ছুই চাই না। আরে সুখে থাকবে, সুখে থাকবে, আপনি কিছুই চিন্তা করবেন না। আর আমি তো যেমন তেমন কেউ নই, বিক্রমপুরের রাজকুমারের ছেলে আমি, আমার কিছুরই অভাব নেই। আপনার মেয়ে আমার কাছে ভালোই থাকবে। আচ্ছা, অনেক কথা বলেছেন আপনারা, এখন আপনারা আমাদেরকে বিদায় দিন। মা সরলা, তুই শ্বশুর বাড়িতে ভালো থাকিস মা, আর কিছুদিন পর পরেই তোর মা বাবাকে একটু এসে দেখেও যাস। তুই ছাড়া আর আমাদের তো কেউ নেই মা, তোর কথা আমাদের খুবই মনে পড়বে রে মা, খুবই মনে পড়বে। আহা, আমি তো বলছি যে আমার সময় নেই, তবুও আপনারা কথা বাড়িয়েই চলেছেন। মনে হয় জীবনও আর মেয়ের সাথে আপনারা কথাই বলবেন না। তুমি রাগ
করিও না বাবা, আমাদের একমাত্রই আদরের মেয়ে তো, তাই মনটাই মানছে না, তাই আমাদের কথা বেরিয়েই যাচ্ছে। আচ্ছা মা সরলা, তুই শ্বশুর বাড়িতে খুবই সাবধানে থাকিস মা। আর বাবা, তোমরা ঈশ্বরের নাম নিয়েই এখনই বেরিয়ে পড়ো, আর এখানে থেকে তোমরা সময় নষ্ট করিও না। ঠিক আছে বাবা, ঠিক আছে মা, আমাদের জন্য তোমরা একটু আশীর্বাদ করিও, আর আমি সময় পেলেই তোমাদের এসে দেখে যাব, বুঝেছো? আমার জন্য একদমও চিন্তা করিও না মা বাবা। আর তোমাদের তো কিছুরই অভাব নেই, তাই আর অত চিন্তা করারও কোনো দরকারই নেই। আগে ঘরে একটা বড় ঝামেলা ছিল, সেটা নিয়ে তোমরা অনেক চিন্তা করতে, এখন তো আর ওই ঝামেলাটাও নেই, ঝামেলাটাও তোমাদের মিটেই গেছে। আর মা বাবা, আমি তো একেবারের জন্যই শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি না, আমি তো মাঝে মাঝেই আসবই তোমাদেরকে দেখতে। তাহলে আমরা এখন আসি, কেমন মা বাবা? আরে তুমি আমাদের রতন বাবা না? তুমি এখানে কি করছো বাবা? তোমার সাথে আমার সেই কতদিন পরে আবারও দেখা হলো। আমাকে যে কি সাহায্যটাই না তুমি করেছিলে, সেটা কি কখনোই আমি ভুলতে পারি বলো? আরে মাসিমা, আমি তো আপনাকে স্পষ্টই চিনতে পারছি, কিন্তু মাসিমা, একটা কথা আমি কিছুতেই কোনো মতেই বুঝতে পারছি না। বলছি, আপনার সাথে যে ইনি আছেন, ইনি কে? আমি যতদূর জানি আপনার এই দিনকুলে সংসারে আর কেউ নেই। দয়া করে আমাকে একটু পরিচয় করে দিন না মাসিমা, আমার পরিচয়টা জানার খুবই দরকার। বাবা, ও হচ্ছে আমার পালিত মেয়ে রূপা। রূপাকে আমি আমার নিজের মেয়ের মতনই ভালোবাসি। তার জীবনে অনেক খারাপ কিছু ঘটনা ঘটে গেছে বাবা। সে তো এরকমটা আর ছিল না রে বাবা। সে অনেক বড় ধনী ঘরের একটা মেয়ে ছিল, কিন্তু তার গায়ের রংটা একটু কালো ছিল বলেই তার বাবা মা তাকে কেউ সহ্যই করতে পারতো না। তার উপরে অনেক অত্যাচার করেছিল, তাই আমার রূপা মা আর সহ্য করতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তারপরেই ভাগ্যক্রমে আমার সাথে একদিন দেখা হয়। আপনি কি বলছেন মাসিমা? শুধুই কি সাদা চামড়া হলেই সুন্দর হওয়া যায়? ওর মনের মধ্যে যে মায়া আছে, সেটা কি আর কারোর মধ্যেই আছে? আমি একটা আপনাকে কথা বলতে চাই মাসিমা। আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলেই আমি আপনাকে কথাটা বলতে পারি। অনেক সাহস করে এসেছি আপনার সাথে কথাটা বলতে। তুমি বলোই না বাবা, কি কথা? তোমার মতো ভালো ছেলে তো আর ভালো কথাই বলবে। তোমার মতো ভালো ছেলে তো আর আমাকে উল্টো পাল্টা কথা বলবে না, তাই তুমি আমাকে বলেই ফেলো। মাসিমা, আমি একদিন রূপাকে জমিতে কাজ করতে দেখেছিলাম। তখনই আমার রূপাকে খুবই পছন্দ হয়েছিল। তারপরেই আমি ভেবেই নিয়েছিলাম, যদি এই জীবনে আমি কাউকে বিয়ে করি, তাহলে রূপাকেই বিয়ে করব। আমাকে আপনি দয়া করে ফিরিয়ে দেবেন না মাসিমা? আমি রূপাকে সত্যি বলছি, খুবই ভালোবাসি। রূপা, তুমি আমাকে দয়া করে বিয়ে করো। আমি সত্যি তোমাকে বিয়ে করে খুবই সুখে রাখবো। সেটা তো আমি বুঝতেই পারছি রে বাবা, কিন্তু আমি বা এখানে কি করতে পারি তোর জন্য বল? রূপা যদি এই বিয়েতে রাজি থাকে, তবে এখানে আমার কোনোই আপত্তি নেই। আমি রাজি আছি, তবে এখানে আমার একটা শর্ত আছে। যদি আপনি সেটা মেনে নিতে পারেন,
তবেই আমি আপনাকে বিয়ে করব। বলো না কি শর্ত রূপা? আমি তোমার সব শর্তেই মেনে নিতে রাজি আছি। যে কোনো শর্তেই আমি তোমাকে আমার বউ বানাতে চাই। আমার শর্ত হচ্ছে, যদি আপনি আমাকে বিয়ে করতে চান তাহলে আমার সাথে আমার মাও আপনার বাড়িতে যাবে। কারণ আমার মা আমাকে খুব ভালোবাসে, আর আমিও মাকে খুবই ভালোবাসি। আমার মাকে ছাড়া আমি একদিনও আপনার বাড়িতে থাকতে পারবো না। আরে রূপা, তুমি কি এটা কথার মতো কথা বললে? মাকে ছাড়া আমরা যাব কেন? আমরা যেখানেই যেই অবস্থাতেই থাকি না কেন, মা আমাদের সাথেই থাকবেন, এটাই আমার শেষ কথা। মা, রূপা, এই হচ্ছে আমার ছোট্ট একটা ঘর। তোমরা দুজনেই এই ছোট্ট বাড়িটাতে থাকতে পারবে তো? কারণ আমি চাই তোমরা যেন দুজনেই সব সময় সুখে থাকো। ওগো, তুমি এটা কি বলছো? এই ছোট্ট বাড়িটা আমার কাছে শুধুই ছোট্ট বাড়ি নয় গো, এটা আমার কাছে রাজপ্রাসাদ। তোমার মতো এরকম ভালো একটা মানুষের সাথে শুধুই ছোট্ট বাড়ি কেন, তোমার সাথে তো আমি গাছতলাতেও থাকতে পারি। তুমি একদম নিশ্চিন্তে থাকো গো, আমরা খুব ভালো মতনই এই বাড়িতে থাকতে পারবো। তবে তোমার সাথে আমার কিছু জরুরি কথাও আছে। যদি তুমি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমাকে কথাগুলো বলতে পারি। হ্যাঁ গো গিন্নি, কি কথা আমি শুনছি, তুমি বলোই না শুধু। বলছি কি গো, আমার মায়ের একটা ছোট্ট জমি আছে। আমি ভাবছিলাম কি, ওখানে যদি কিছু সবজি চাষ করা যায় তাহলে আমাদের সংসারের সবজির খরচটা একটু হলেও কমে আসবে। যদি আমরা দুজনে মিলেমিশে সবজি চাষটা করতে পারি তাহলে খুব সুন্দর মতনই তাড়াতাড়ি করেই কাজটা করতে পারবো। আমাদের আর কিছুই না থাকলেও ওই জমিটা তো আছেই। ওই জমিটা দিয়েই আমাদের সারা বছরের তরকারির খরচটা তুলতে হবে। এখানে তুমি কি বলো? গিন্নি, এটা তো তুমি খুব ভালো কথাই বলেছ। আমি রাজি, মানে আমি তো একদমই রাজি। দেখেছো তুমি গিন্নি, আমাদের জমিতে কতই ভালো ভালো সবজি হয়েছে। আসলেই দুজনে মিলেমিশে কাজ করলে কাজগুলো কত তাড়াতাড়ি হয়ে যায়, আর ফসলও কত ভালো হয়। এই ফসলের মূল অবদানটাই তো একমাত্রই তুমি। আর আমি তো তোমাকে একটুখানি সাহায্যই করেছিলাম। আজকে তুমি না থাকলে একা আমি করতে পারতাম ঠিকই, কিন্তু এতটা ভালো ফলাফল কখনোই হতো না। আসলেই এটা আজকে আমাকে মানতেই হচ্ছে গো। তুমি যেমন আমার স্বামী হিসাবে খুবই ভালো, তেমনি সব কাজেতেই খুবই অসাধারণ। আসলেই আমি কত ভাগ্যবতী যে তোমার মতো এরকম একটা ভালো স্বামী আমি পেয়েছি। গিন্নি, ভাগ্যবতী তো আর আমিও কম নই। তোমার মতনই এরকম সাদাসিধে বউ আমি আর এই পৃথিবীতে তোমার মতনই বউ কোথাও একজনকেও পেতাম না। বিধাতার কাছে আমার শুধু এই একটাই চাওয়া, যেন আমাদের সুখের সংসারের কারোর কোনোই নজরই না লাগে। না গো না, কারোর নজর লাগবে না। চলো না গো, এখান থেকে কিছু সবজি তুলে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করি। তারপরে আবার কিছু সবজি পাইকারিতেও বিক্রি করে দেব। এতে মানুষেরও কিছু একটা উপকার হবে, আর আমাদের হাতেও কিছু টাকা আসবে। ঠিক আছে গিন্নি, তাহলে বরং এটাই এখন করি। আসলে গিন্নি, তোমার বুদ্ধির কোনো তুলনাই হয় না গিন্নি, কোনো তুলনাই হয় না।
আরে দারোগা বাবু, আপনি আমাদের বাড়িতে কি করছেন? আর কিসের জন্যই বা এখানে আপনি এসেছেন শুনি? আমাকে এখানে সরকারে পাঠিয়েছেন। আপনাদের যে ধন সম্পত্তি, ঘর বাড়ি, জমি জমা আছে, আপনাদের সব কিছুই অবৈধ। আপনাদেরকে কালকের সকালের মধ্যেই এই বাড়ি ঘর সম্পত্তি থেকে ছেড়ে চলে যেতে হবে। এ এ আপনি আমাদের কি বলছেন? আপনি যা কিছুই বলছেন তা কি একবারও ভেবেচিন্তে বলছেন আমাদের? আমাদের ঘর বাড়ি ধন সম্পত্তি আবার অবৈধ হতেই যাবে কেন? আপনি একটু ভালো মতনই খোঁজ খবর নিয়ে দেখুন না, আপনার কথাও একটা ভুল হচ্ছে। কি গো, তুমি বা ওনাকে কিছু বলছো না কেন? উনি কি বলছে আমাদের তা কি তুমি একদমও শুনতে পাচ্ছ না? ওনাকে তুমি বলো যে আমাদের সব কিছুই বৈধ, এখানে কোনো অবৈধ ঘর বাড়ি জমি জমা কিছুই নেই। উনি আমাকে আবার কি বলবে? কারণ চোর তো মনে মনেই জানা আছে। ওনার কোনোই কথা আজ পর্যন্ত কি আপনি জানতে পেরেছেন? উনি এই ব্যাপারে সব কিছুই আগের থেকেই জানেন যে এই ঘর বাড়ি আর আপনাদের ধন সম্পত্তি সব কিছুই অবৈধ। ইনি মানুষকে ঠকিয়েই আজকে জমিদার হয়েছেন। ইনি জমিদার বাবু নয়, ইনি একজন ঠকবাজ। কি জমিদার বাবু, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমার কথার তাড়াতাড়ি জবাব দিন, না হলে কিন্তু আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। হ্যাঁ, বলছি দারোগা বাবু, কিছু টাকা পয়সা দিয়ে কি এইসব মিটমাট করানো যায় না? একটু চেষ্টা করুন না, যাতে এই ব্যাপারে বাইরে কেউ জানতে না পারে, না হলে আমার সর্বনাশ হয়ে যাবে। আপনি আমাকে আবার টাকার লোভ দেখাচ্ছেন? আপনার এত বড়ই সাহস! আপনি একজন সরকারি কর্মকর্তাকে টাকার লোভ দেখানোর শাস্তি জানেন তো, যে কি শাস্তি হতে পারে? আর আপনার সাথে আমি এখানে কথা বলতে আসিনি। জমিদার বাবু, বুঝতে পেরেছেন তো? কালকের মধ্যেই এই জমিদার বাড়ি থেকে আপনারা বেরিয়ে যাবেন। এই সব ঘর বাড়ি আর আপনাদের ধন সম্পত্তি আজকে সব কেড়ে নেওয়া হলো। গতকালকে আমি যেই বাড়ির জমিদারি ছিলাম, আজকে আমি সেই পথের ভিখারি হয়ে গেলাম। হায় রে আমার পোড়া কপাল! কোন পাপের শাস্তি যে এই বয়সে আমি পাচ্ছি কেই জানে। তুমি আমাকে ক্ষমা করে দাও গিন্নি। আমি কিছুতেই বুঝতে পারিনি যে পরবর্তীতে এসবের সমস্যা হতে পারে। আমি যদি বিয়ের সময় জানতাম যে তুমি এই গ্রামের অবৈধ জমিদার, তাহলে আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না। কিন্তু আমার যা সর্বনাশ হওয়ার ছিল তা তো শেষ বয়সেই এসে ঘটলো। এখন তুমি আমাকে বলো, এখন আমরা কোথায় যাব? আর আমাদেরকে কেউ তো ভিক্ষেও দেবে না। মানুষের উপরে আমরা যা অত্যাচার অবিচার করেছি তা তো কখনোই বলার মতনই নয়। কেন গিন্নি, আমাদের মেয়ে আছে না? আমরা না হয় আমাদের মেয়ে সরলার কাছেই চলে যাই। আমাদের আজকে এরকম অবস্থা দেখে সে আমাদের সাহায্য করবেই। তাকে আমরা কত ভালোবেসে মানুষ করেছি, সে কি আর চুপচাপ করে থাকতে পারে গিন্নি? একদম তুমি ঠিক কথাই বলেছ। চলো আমাদের মেয়ে সরলার কাছে যাই। ওর কাছে গেলে নিশ্চয় ও আমাদের থাকার একটা না একটা ব্যবস্থা করবেই। আমরা আসছি সরলা মা, আমরা আসছি তোর কাছে। কে তোমরা? তোমাদের চেহারাটা এরকম আমার মা বাবার মতনই লাগছে কেন? তোমরা কি আমার মা বাবা নাকি? বলি তোমাদের এই অবস্থা একদম ভিখারির মতনই অবস্থা। তাড়াতাড়ি আমাকে বলো কি হয়েছে তোমাদের সাথে? আর তোমরা আমার শ্বশুর বাড়িতেই এই অবস্থায় কি করছো? তাড়াতাড়ি আমাকে বলো না, না হলে আমার মান সম্মান সব কিছুই একেবারে ধুলোয় মিশে যাবে।
আমাদের আজকে সব কিছুই শেষ হয়ে গিয়েছে রে মা। আমরা যে সব কিছুই হারিয়ে ফেলেছি। আমাদের জমিদারি অবৈধ প্রমাণিত হয়েছে রে মা। তাই আমাদের হাত থেকে সব কিছুই চলে গেছে। আর আমাদের ওই বাড়ি থেকে কিছুই আনতে দেয়নি রে মা, কিছুই আনতে দেয়নি। আমরা এখন অনেক নিঃস্ব হয়ে গেছি রে মা। আমরা এখন খুবই নিঃস্ব হয়ে গেছি। আমরা এখন কি করব, কোথায় যাব, তাই তো তোর কাছেই এসেছি। তুই আমাদের একমাত্রই শেষ আশ্রয় মা, তুই আমাদের শেষ আশ্রয়। তোকে আমরা কত ভালোবেসেছি। তোর কাছে আজকে আমাদের একটু ঠাঁই দে মা, একটুখানি থাকার জায়গা দে। না হলে আমরা সারা জীবনও ভিক্ষে করেও দিন যাপন করতে পারবো না রে মা। তো তো তোমরা কি পাগল নাকি তোমাদের মাথা টাথা খারাপ হয়ে গেছে? তোমাদের এই অবস্থায় যদি আমার শ্বশুরবাড়ির লোকজন কেউ দেখে ফেলে, তাহলে আমার মান সম্মান কোথায় যাবে বলো তোমরা? আর সব কিছু একেবারেই ধুলোয় মিশে যাবে। আমি তোমাদের সম্পর্কে শ্বশুরবাড়ির লোকজনদের কাছে কত বড় বড় কথা বলি। আমার শ্বশুরবাড়িতে এসে তোমরা আর ঝামেলা করিও না মা বাবা, তোমরা একটু আমাকে দয়া করো। মা সরলা, তুই কি কথা বলছিস রে আমাদের? তোকে ভালোবাসার এই প্রতিদান দিলি শুধুমাত্রই তোর সুখের জন্যই। আমার ছোট মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিল শুধুমাত্রই তোর জন্য। শুধুই বাড়ি থেকে চলে যায়নি, ওর চেহারাটা একটু কালো ছিল বলেই আমরা তাকে কতই না অবিচার আর অত্যাচার ওর উপরে করেছিলাম, শুধুমাত্রই তোর ভালোর জন্য। কিন্তু এখন তুই আমাদেরকেই এই অবস্থায় মেনে নিতে পারছিস না। আমি এরকম পাজি মেয়ে পাবো আমি তো কখনোই জীবনেও ভাবতে পারিনি। তোমরা আমাকে নিয়ে কি ভাবলে না ভাবলে সেটা আমার দেখার বিষয় নয়। বিয়ের আগে আমি তোমাদের মেয়ে ছিলাম নিশ্চয়, কিন্তু এখন আমি একজনের বউ। তাই দয়া করে তোমরা আমার বাড়ি থেকে তাড়াতাড়ি চলে যাও। আমি কোনো দিনই তোমাদেরকে আমার বাড়িতে রাখতে পারবো না মা বাবা। সরলা, এই সরলা, তুমি কার সাথে এত বকবক করছো? আরে কারোর সাথে না, বাইরে দুটো ভিক্ষুক দাঁড়িয়েছিল তো, তাদের সাথে একটু কথা বলছিলাম যে আজকে আর ভিক্ষে টিক্ষে হবে না। তুমি ওখানে একটু থাকো, আমি এক্ষুনি আসছি। ওদেরকে এখান থেকে আগে তাড়িয়ে দিই, বুঝেছো? বাবা মা, তোমাদের হাতে পায়ে ধরে বলছি, এখান থেকে তোমরা তাড়াতাড়ি চলে যাও। আমার স্বামী এখনই এখানে চলে আসবে। যদি সে তোমাদেরকে এই অবস্থায় দেখতে পায়, তাহলে কিন্তু আমাকেও এই বাড়ি থেকে বের করে দেবে। তাড়াতাড়ি তোমরা যাও বলছি। এখানে তোমরা আর এক মিনিটও দাঁড়িয়ে থেকো না। তোমরা কিছু একটা করেই তোমরা তোমাদের সংসারটা চালিয়ে নিও। আমি এখন গেলাম। বিধাতার শাস্তি, বুঝেছো? আমাদেরকে আজকে বিধাতাই আমাদের কর্মের ফলের শাস্তি দিচ্ছেন। আমাদেরও তো অকর্ম, অপরাধ আর তুচ্ছ তাচ্ছিল্য শাস্তি এইগুলো। আমাদের ছোট মেয়েটা আমাদেরকে কত ভালোবাসতো, কিছু বললেই আমাদের কথার কোনো উত্তরই দিত না। কিন্তু আমরা তার সাথে কি করলাম? শুধুমাত্রই সরলার সুখের জন্যই আমরা কোনো দিনও তার পরিচয়টা পর্যন্তই দিইনি কাউকেই। কিন্তু যার জন্যই আমরা এত কিছুই করলাম, সেই তো আমাদের বিপদের সময় আমাদেরকে একটু আশ্রয় পর্যন্তও দিল না গিন্নি। সেও আমাদের সাহায্যও করলো না। আজ আমার বুকের ভেতরটা একেবারেই ফেটে যাচ্ছে গো, ফেটে যাচ্ছে। আমরা কি করলাম? আমাদের ছোট মেয়েটার সাথে কি করলাম? আমি জানি না গো, কিছুই জানি না যে আমাদের ছোট মেয়েটা কোথায় আছে, কিভাবে বা কি অবস্থায় আছে।
আরেকটা গ্রাম আছে, ওখানে গিয়ে একটাও দেখি কারোর কিছু সাহায্য আমরা পাই কিনা। আর আমার না খুব খিদেও পেয়েছে গো। বাড়িতে কেউ কি আছেন? আমাদেরকে একটু খাবার দিন না, আমাদের খুবই খিদে পেয়েছে। আজ 2 দিন হলো আমরা কিছুই খাইনি। আমরা অনেকটা দূর থেকে এসেছি গো, আমাদেরকে একটুখানি সাহায্য করুন, আমাদের একটুখানি খাবার দাও না গো। মা 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 বাবা, তোমরা আর তোমাদের এই অবস্থা কেন মা বাবা? তোমরা এখানেই বা কিভাবে? আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। বলো না, তোমরা কি করেই এখানে এলে, আর তোমাদের এই অবস্থায় বা কি করে হলো মা বাবা? মা রূপা, তুই এখানে, আর তুইও এখানে কি করছিস মা? আমার কথা পরে হবে মা, আগে তোমরা তোমাদের কথা বলো মা বাবা। আমার বুকের ভিতরটা তোমাদেরকে এই অবস্থায় দেখে ফেটে যাচ্ছে। তোমাদের যে এই অবস্থায় আমি দেখব কোনোদিনই, সেটা আমি কল্পনাও করিনি। বলো না মা বাবা, কি হয়েছে তোমাদের সাথে? আমরা আমাদের সব কিছুই হারিয়ে ফেলেছি রে মা। আমাদের জমিদারি, ঘর বাড়ি, ধন সম্পত্তি, টাকা পয়সা সব কিছুই আজকে হারিয়ে ফেলেছি। এখন আমি আর তোর বাবা পথের ভিখারি রে মা, পথের ভিখারি। আজকে যে সন্তানের জন্যই আমরা তোর সুখকে একেবারেই বিসর্জন দিয়েছি, সেই সন্তানই আজকে আমাদেরকে অস্বীকার করলো রে মা। আমাদেরকে একটুখানি থাকার জায়গা পর্যন্তও দিল না। আমরা জানি রে মা, এসব আমাদের পাপের ফল, তোর সাথে করা শাস্তির ফল। তবে মা, তোর সাথে ইনি কে? পরিচয়টা তো আমাদের দিলি না তুই। মা বাবা, আমি আপনার মেয়ের স্বামী। আমি খুবই গরিব মানুষ মা বাবা। যদি আপনাদের আমাদের বাড়িতে কোনোই অসুবিধা না হয়, তাহলে আপনারা আমাদের বাড়িতেই থেকে যান মা বাবা, সারা জীবনের জন্য। আর আমার বাড়িতে না হয় আরো 2 মা আর 1 বাবা থাকবে। আর আমাদের ঘরে আরেকজন মাও আছেন, তিনি তো রূপাকে থাকার সাহায্য করেছিলেন। তুমি সত্যি করেই বলছো বাবা? তুমি আমাদেরকে তোমার বাড়িতে থাকতে দেবে? আমাদের যে কেউ নেই, কেউ আর নেই বাবা। বলছি বাবা, রূপা কি আমাদের মেনে নেবে? বলো বাবা। আপনি হয়তো জানেন না বাবা মা, রূপা প্রত্যেক দিন আপনাদের কথা ভেবে ভেবেই খুবই কান্নাকাটি করে। বাবা মা, তোমরা যদি আমাকে কোনো দিন মেরেও ফেলতে না, তবু আমি তোমাদেরকে ক্ষমা করে দিতাম, কারণ তোমরা আমাকে জন্ম দিয়েছো। সেই ঋণই তো আমি তোমাদের কোনো দিনেই শোধ করতে পারবো না মা বাবা। তুই আমাদের ক্ষমা করে দিস রে মা, তুই আমাদেরকে এবারের মতনই ক্ষমা করে দিস। আমরা হিরে চিনতে খুব বড় ভুল করেছিলাম রে মা, খুব বড় ভুল